উত্তরাঞ্চলের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন পট পরিবর্তন হয়েছে। এখনকার যে সার্বিক চিত্র, কি ধরনের আসলে আপনারা মেসেজ পাচ্ছেন? কোন বিষয়গুলি আপনারা সামনে প্রাধান্য দিবেন যাতে করে মনে করছেন যে আসলে মানুষের দ্রব্যমূল্যটা সহনীয় পর্যায়ে আসবে এবং মানুষ কিছুটা স্বস্তি বোধ করবে? বিগত এই ১৫ বছর শাসনামলে আপনার উপর দিয়ে কোনো ধরনের কোনো নির্যাতন, নিপীড়ন বা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার হয়েছেন কিনা? এই জনগণ কেন আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে? দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের যত কথা অনুষ্ঠানে আমরা আলোচনা করব রাজশাহী জেলার রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটি আসলে কেমন এখন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় বা কী, সেই বিষয়টি আলোচনা করতে যত কথায় আজকে শুনবো রেজাউল করিম টুটুলের কথা, যিনি সাবেক ছাত্রদল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বর্তমানে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যুব। জি, ধন্যবাদ চ্যানেল 24 এবং তানভীর ভাইকে রাজশাহী জেলা যুবদলের পক্ষ থেকে এবং রাজশাহীবাসীর পক্ষ থেকে। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, রাজনৈতিক প্রেক্ষাপট, উত্তরাঞ্চলের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন পট পরিবর্তন হয়েছে। এখনকার যে সার্বিক চিত্র, কি ধরনের আসলে আপনারা মেসেজ পাচ্ছেন? আপনারা জানেন যে দীর্ঘদিন ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা ক্ষমতায় ছিলেন এবং সেই সময় ব্যাপক দমন নিপীড়ন করেছেন। তো তার প্রেক্ষাপটে যে 5 তারিখের এই তার পতনের পর যে ধরনের হয়তো আশা করেছিল তারা, বা যে একটা ম্যাচাকার কিছু হয়ে যাবে বা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু 5 তারিখেও তারা যে ক্ষতি করেছে ছাত্র জনতার উপরে, আমাদের দলীয় নেতাকর্মীদেরকে হত্যা করেছে, গুলি করেছে, তারপরেও কিন্তু রাজশাহী শান্তিপ্রিয় মানুষ এবং রাজশাহীর রাজনীতিতে কিন্তু সহিংসতা হয় নাই, শান্তি এখনও বিরাজ করছে। কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে আমাদের নেতাকর্মীরা সংযত ছিলেন এবং সরকারকে, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য সার্বিক আমরা যে কাজগুলো আছে সেগুলো করে যাচ্ছি। সেক্ষেত্রে আপনারা কি মনে করেন নির্বাচনটা কখন হলে আসলে ভালো হয়? আপনাদের মতামত বা রাজনৈতিকভাবে তো একটা চাওয়া পাওয়া তো নিশ্চয়ই আছে এবং দলীয়গতভাবে আপনাদের যে পরিকল্পনা, আপনাদের দল গোছাতেও কিছুটা সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা কবে নাগাদ নির্বাচনটা প্রত্যাশা করেন? না, আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, যেমন এই সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন যে হয়তো দায়িত্ব নেওয়ার পর থেকে 18 মাসের মধ্যে হয়তো আমরা নির্বাচন দেব। আবার কখনো কোনো উপদেষ্টা বলেছে অতি দ্রুত নির্বাচন হবে। আবার রিসেন্ট প্রধান উপদেষ্টা বললেন যে 26 জুনের মধ্যে নির্বাচন হবে। তো আমি আমাদের দলের পক্ষ থেকে মহাসচিব সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারা বারবার বলেছেন যে যতটুকু প্রয়োজন সেই নির্বাচন কমিশন সহ নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করেই যত দ্রুত সম্ভব হয় যদি জাতীয় নির্বাচনটা দেওয়া যায় এবং একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়, তাহলে এদেশের মানুষ শান্তি পাবে, আইন শৃঙ্খলা পরিবেশ বর্তমানে যা আছে তার চাইতে আরও স্বাভাবিক হবে। জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন অনেক বেশি, এটা অস্বীকার করার সুযোগ নাই। যেটা নির্বাচিত সরকার আসলে অবশ্যই সেটা কমানো সম্ভব হবে এবং মানুষ শান্তিতে থাকতে পারবে। এর আগেও আমরা দেখেছি বিগত 15 বছর নির্বাচিত সরকার, বা আপনারা হয়তোবা বলেছেন যে তারা অনির্বাচিত সরকার, বা অনেক প্রশ্নের সম্মুখীনও তারা হয়েছেন। কোন বিষয়গুলি আপনারা সামনে প্রাধান্য দিবেন যাতে করে মনে করছেন যে আসলে মানুষের দ্রব্যমূল্যটা সহনীয় পর্যায়ে আসবে এবং মানুষ কিছুটা স্বস্তি বোধ করবে? শেখ হাসিনা শাসন আমলে আপনারা জানেন যে সারা দেশব্যাপী যেভাবে চাঁদাবাজি এবং বাজারের যে সিন্ডিকেট ছিল, এই রাস্তাঘাটে ট্রাক সহ শ্রমিক লীগের চাঁদাবাজি, এগুলো থেকে একটা জিনিস কিন্তু কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, কিন্তু মাঝখান থেকে মধ্যস্বত্বভোগীরা কিন্তু অনেক বড় মুনাফা করছে বিধায় কিন্তু আমরা যারা ভোক্তা তারা অনেক বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। তো আমি বিশ্বাস করি নির্বাচিত সরকার আসলে তারা এই সিন্ডিকেটটা ভেঙে দিতে পারবে এবং পরিবর্তন আসবে, অনেকটাই সহজ হবে বলে আপনি মনে করছেন। আপনারা বাজার নিয়ন্ত্রণের কথা বলছিলেন, বাজার মনিটরিং এর বিষয়টি, এবং বলছিলেন যে সিন্ডিকেটটি হয়তো বা ভেঙে দেওয়া সম্ভব হবে। অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক যে মূল্যস্ফীতি এটি সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সার্বিক যে পরিস্থিতি, দেশের সার্বিক যে চিত্রটা, এটি নিয়েও কিন্তু তারা একটা বেকায়দার মধ্যে পড়েছে। সেক্ষেত্রে আপনারা সামনে আপনাদের জন্য বা অন্য যেই রাজনৈতিক দলই আসলে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক না কেন, তাদের জন্য কিন্তু আসলে এটি একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আসলে আপনারা কতটুকু প্রস্তুত? আসলে অন্তর্বর্তীকালীন সরকার চ্যালেঞ্জের মুখোমুখি বেশি পড়তে হয়েছে এই কারণে যে বিগত যে সরকার ছিল, এই ফ্যাসিস্ট সরকার
মানে আপনারা সবাই জানেন, সারা ওয়ার্ল্ডের মানুষ জানে যে পরিমাণ দুর্নীতি লুটপাট করেছে, যে পরিমাণ টাকা পাচার করেছে এদেশে, মানে তলাবিহীন ঝুড়ির মতো রেখে তারা পালিয়ে চলে গেছে। তো যার কারণেই এই সরকারটাকে মানে অন্তত সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয়েছে। আমি মনে করি যে নির্বাচিত সরকার আসলে আমাদের, যদি বাংলাদেশের মানুষ আমার দলকে নির্বাচিত করে আমার নেতা তারেক রহমান সাহেবকে যদি এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব দেয়, তাহলে দেখবেন যে উনি এদেশের জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন, কৃষিভিত্তিক গার্মেন্টস শিল্প কারখানা প্রতিষ্ঠা করে, এমনকি মিডল ইস্টে আমাদের যেই রেমিটেন্স যোদ্ধা যারা আছেন এটার যাত্রা কিন্তু জিয়া রহমানের সময় থেকে শুরু হয়েছিলেন, এবং সেখান থেকেই কিন্তু এই দেশটা কিন্তু স্বনির্ভরের দিকে এগিয়ে আসছে অর্থনৈতিকভাবে। তো সেম গত কয়েক বছর ধরে দেখেন আপনি, বিদেশে কিন্তু আমাদের শ্রমিক কর্মচারী মানে আমাদের কিন্তু নিচ্ছে না, আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা যেতে পারছেন না, মালয়েশিয়া নিচ্ছে না, সৌদি আরব নিচ্ছে না। তো এগুলো যদি আমরা নির্বাচিত সরকার এসে তাদের সাথে যদি, মাঝখানে আমরা দেখেছি যে রেমিটেন্সের প্রভাবেও কিন্তু একটা ভাটা পড়েছিল, সেটা আবার আস্তে আস্তে হ্যাঁ বেড়েছে, এবং যা আসছে সেটা তো আগের কর্মীগুলো, কিন্তু নতুনভাবে তো যাওয়া ভিসা বন্ধ আছে, এটা সরকারের তাদের ডিপ্লোম্যাটিক। এখন দেখলাম আমরা সৌদি আরবে বেশ কর্মী নিচ্ছে বিগত, আমি বলছি যে বিগত সরকার যখন ছিল তাদের ডিপ্লোম্যাটিক ব্যর্থতার কারণে কিন্তু এটা সম্ভব হয়নি। আচ্ছা, কিন্তু তার পতনের পরেই কিন্তু সৌদি আরবে আমরা দেখেছি, নিউজে দেখলাম যে অনেক কর্মী আবার নিতে যাচ্ছে, ভিসা চালু করছে। তো মালয়েশিয়া শুরু করবে, অন্যান্য দেশও শুরু করবে, মধ্যপ্রাচ্যে যেগুলো দেশ আছে। তাহলে আমি মনে করি যে এদেশের অর্থনৈতিক যে ক্রাইসিস আছে সেটা থাকবে না, কারণ লুটপাট বন্ধ হলেই, দুর্নীতি যদি বন্ধ হয় তাহলে এদেশ ঘুরে দাঁড়ানো সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবার কিছু নির্দেশনা আপনাদেরকে দিয়েছেন, এবং একই সঙ্গে বলেছেন যে দলকে পুনর্গঠন করবার। সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটা কেমন? দল পুনর্গঠনের কাজ আন্দোলনের সাথে সাথে উনি কিন্তু দল পুনর্গঠনের কাজও উনি চলমান রেখেছিলেন এই 7 জানুয়ারি নির্বাচনের আগেও। তার আঙ্গিকে কিন্তু উনি সারা দেশের 50% মতো বা অধিক জেলা বিএনপির কমিটি বা আমাদের অঙ্গ সংগঠনের কমিটি কিন্তু উনি পুনর্গঠন করে ফেলেছিলেন। তখন উনি কর্মী সভা বা কাউন্সিলের মাধ্যমে শুরু করেছিলেন অনেক জেলার কমিটি, কিন্তু সেখানে তৎকালীন সরকারের বিভিন্ন বাধার কারণে কিন্তু সবগুলো সম্ভব হয়নি। এখন কিন্তু উনি দেখেন, আমি যেমন যুবদল করছি, আমাদেরকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে আমরা যেন প্রতিটা থানায় কর্মী সভার মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমে আমরা থানা কমিটি করে তারপরে আমরা যেন জেলা কমিটি আবার কাউন্সিলের মাধ্যমে করতে পারি। এটা অতি দ্রুত সব জেলা কমিটিগুলোই গঠন হবে। সেক্ষেত্রে আপনারা কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা? আপনাদের মধ্যে কোনো অন্তর্কোন্দল বা কোনো ধরনের বিভাজন, এ ধরনের কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা? না, বিএনপি আসলে অনেক বড় একটা দল, নিঃসন্দেহে। এই বৃহৎ দলে আপনার বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, এবং তারপরও শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে এখন পর্যন্ত বিএনপিতে অধিকাংশ জায়গায় আমি বলবো যে কেন্দ্রীয় যে কর্মসূচিগুলো আসে সেই কর্মসূচিগুলো কিন্তু নিজের প্রতিদ্বন্দ্বিতা থাকার পরেও কিন্তু সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা সফল করতেছি সব জায়গায় সারা দেশে। তো সেক্ষেত্রে প্রতিবন্ধকতা নাই, প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা নাই। প্রতিযোগিতা তো একটা সুন্দর বিষয়, এটাই আছে। সেক্ষেত্রে আপনারা বলছিলেন যে রাজনৈতিক যেই চ্যালেঞ্জের কথা বলছিলেন, যে আপনারা বাধার সম্মুখীন হয়েছেন, এর আগের কথার সঙ্গে আপনি সেই বিষয়গুলো যুক্ত করেছিলেন। বিগত 15 বছরে বা 16 বছরে যদি প্রেক্ষাপটটা একটু তুলে ধরেন, এবং আপনার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার শুরুটা যদি একটু জানতে চাই। যখন আমার 91-এর ইলেকশনের সময় যদি বলি, তো ভালো লাগাটার মানে বলছি, পারিবারিকভাবে আমার পরিবার শহীদ জিয়ার আদর্শের একটি জাতীয়তাবাদী একটা পরিবার। তো আমি ছোটোবেলাতে যখন এখানে 91-এর ইলেকশনের সময় আমার বাড়ি রাজশাহীর বাগমারায়, আপনারা জানেন, তো তখন মানে রাজশাহী 4 আসনে, তো সেখানে 91-এর ইলেকশনের পোস্টার নিয়ে আমি তখন ছোট, হয়তো 6-7 বছর বয়স হবে, তখনও কিন্তু ওই বড়দের সাথে বা আমাদের বয়সী যারা সমবয়সী বা একটু বড় তাদের সাথে নিয়ে কিন্তু আমরা পাড়ায় গ্রামে মিছিল করতাম, ধানের শীষ। নির্বাচন মানে তো বাংলাদেশে একটা উৎসবের আমেজ, এটা শুরু করতাম। এবং এক পর্যায়ে আমি শহীদ জিয়া আদর্শটাকে আমার ভালো লাগছে, কারণ আমি একটা পত্রিকায় মাধ্যমে তখন ছোটোবেলাতে আমি পড়েছি যে উনি এদেশের যখন বাংলাদেশটা
মানে পাকিস্তানের আমলে বলছি, ৭০ সালের কথা বলতেছি। তখন এই দেশের নেতৃত্বে রাজনৈতিক নেতা যখন এই ২৫শে মার্চের আগে উনি আগ মুহূর্তে ঠিক জাস্ট নিজে স্বেচ্ছায় কারাবরণ করে চলে যান, সেটা হয়তো প্রধানমন্ত্রী হওয়ার লোভে বা আদার্স কোনো কারণে। তো সেখান থেকে কিন্তু এই দেশ, কিন্তু এই জাতি, বাঙালি জাতি কিন্তু আমাদের দিশেহারা ছিল, যে নেতৃত্ব শূন্য ছিল। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কিন্তু উনি ওই রিভোল্ট বলে প্রথম বিদ্রোহ করেন, যদিও উনি জানতেন যে সেনাবাহিনীতে বিদ্রোহ মানে কিন্তু কোর্ট মার্শাল বা মৃত্যুদণ্ড, যদি এই বিদ্রোহটা সফল না হয়। কিন্তু তারপরে উনি আমাদের এই বাংলাদেশের এই বাঙালি জাতির কথা চিন্তা করে, উনি একটা স্বাধীন রাষ্ট্রের কথা চিন্তা করে, উনি কিন্তু নিজের জীবন বা ফ্যামিলির কথা চিন্তা না করে তখন রিভোল্ট করে এবং পরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্রতে স্বাধীনতার ঘোষণাও দেন। আর সেক্ষেত্রে ওই বিষয়টি কি আপনার খুব ভালো লাগার বিষয় ছিল? আমার এটা ফার্স্ট ভালো লেগেছে, এবং সেকেন্ড ছিল উনি একজন মুসলিম, এবং মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে উনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ প্রতিস্থাপন করেছিলেন। এটা আমার কাছে, আমি একজন মুসলমান হিসাবে আমাকে ভালো লেগেছে। ওনার আরও কিছু ভালো লেগেছে, যেমন এদেশে দলীয় গণতন্ত্র যেটা প্রবর্তন, মানুষের বাক স্বাধীনতা, রাজনীতি ওপেন করে দেওয়া, পাশাপাশি এই দেশকে কৃষিভিত্তিক যে স্বনির্ভর করা, কারণ দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে আমাদের এদেশ তো কৃষিভিত্তিক দেশ। তো সে কৃষি চালু করার জন্য উনি খাল খনন থেকে শুরু করে বিভিন্ন এটা বেশ সাড়া ফেলেছিলেন, এবং গ্রামে গঞ্জে উনি ছুটে গেছেন, এবং মহিলাদের, নারীদের, আমাদের মা বোনদের তখন বলতেন যে আপনারা বাড়ির পাশে ফলজ বনজ বিভিন্ন বৃক্ষরোপণ করেন এবং সবজি চাষ করেন, এখান থেকে যেন এই সামান্য অর্থ যেন জাতীয় অর্থনীতিতে আসে। পাশাপাশি উনি আরেকটা কাজ করেছিলেন, যে মানে মানুষকে স্বনির্ভর হতে উনি উৎসাহিত করেছিলেন, এবং বেকারত্ব দূর করার জন্য উনি বাংলাদেশের ওনার সময়তেই আমাদের প্রবাসী ভাইরা যারা বিভিন্ন দেশে যারা কাজ নিয়ে গেছেন, এই রেমিটেন্স যোদ্ধাদের যাত্রা শুরু করেছিলেন উনি, যেন এই দেশটা স্বনির্ভর হয়। আর এই কারণে আমার তার আদর্শটাকে ভালো লেগেছে, এবং আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। পরবর্তীতে যখন আপনি কলেজে যখন পড়ছেন, তখন আপনি এই ছাত্র দলের যখন সভাপতি নির্বাচিত হলেন, এর পেছনের গল্পটা যদি একটু বলেন আমাদেরকে, বা আপনি এই ছাত্র রাজনীতি করতে যে কোনো ধরনের দমন পীড়নের শিকার হয়েছেন কিনা? আমি ছাত্রদল কলেজ লেভেলে করেছি। পরবর্তীতে আমি চাকরিতে জয়েন করি 2007-এ। তো সেখান থেকে চাকরির পাশাপাশি যেহেতু আমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতাম, প্রতিষ্ঠানে, সেখান থেকে পলিটিক্স করা যেত। আমি পলিটিক্স করতাম, এবং তৎকালীন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সাথে আমি পলিটিক্স করতাম। এক পর্যায়ে আমার আপন ছোট ভাই ঢাকায় মার্ডার হয়। আমরা দুই ভাই, আমি বড়, সে ছোট, সে ইঞ্জিনিয়ার ছিল। তো মার্ডারের পরে আমি সিদ্ধান্ত আবারও নিলাম যে আমি সক্রিয়ভাবে আবার রাজনীতিতে আসব। এক পর্যায়ে আমি সরকারি চাকরি ছেড়ে দিই এবং ছাত্রদলের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত থেকে তৎকালীন সময়ে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা ভাই ছিলেন, এবং বিএনপির সেই সময় কেন্দ্রীয় নেতা ছিলেন অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। তাদের সাথে আমি সেই সময়ের হরতাল অবরোধের কর্মসূচিগুলো পালন করেছি। এক পর্যায়ে 16 সালের 13ই অক্টোবর আমি রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই। সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এখন যে দায়িত্ব পালন করছেন, যুবদলের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আপনি। বিগত এই 15 বছর শাসনামলে আপনার উপর দিয়ে কোনো ধরনের কোনো নির্যাতন, নিপীড়ন বা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার হয়েছেন কিনা? স্বৈরাচার শেখ হাসিনার দ্বারা বিএনপির প্রতিটা কর্মী নির্যাতিত, প্রতিটা কর্মী। এর মধ্যে কেউ হয়তো বেশি, কেউ কম। আমি যেমন আমার ভাইকে হারিয়েছি, আমার ভাইয়ের হত্যা মামলার বিচার আজকে 12-13 বছর হতে চললো, এখন পর্যন্ত বিচার অগ্রগতি নাই। শুধুমাত্র আমি মামলার বাদী ছিলাম, আমার সাক্ষীটা হয়েছে। তো এটা আমি বিএনপির একজন কর্মী, যার কারণে আমার ভাইয়ের বিচার যেমন পাই নাই। আমার একটা প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান ছিল ডায়াগনস্টিক সেন্টার, সেটাও এক পর্যায়ে দখল হয়ে গেছে আওয়ামী লীগের বা রাজশাহীর আমাদের বিপক্ষের কিছু দলের নেতাকর্মীদের হাতে। এরপরে আমি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ঢাকা জেল খেটেছি পল্টন থানার মামলায়। এছাড়াও চ্যালেঞ্জ তো অনেক ছিল, এবং যেমন 18 সালে আমি ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় একটা
রাতের ভোট হয়েছিল, মিডনাইটের ভোট। সে ভোটে আমরা বিএনপি ভোটটা বর্জন করে চলে আসে এবং আমরা রাজপথে ছিলাম সক্রিয়ভাবে। পরবর্তীতে যুবদলের সদস্য সচিব হলাম 21 সালের 29 অক্টোবর। তখন থেকে 23 সালের 7 জানুয়ারির যে ডামি নির্বাচন, এখানে আরও অনেক বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এবং সবারই লাইফ রিস্ক ছিল। এটাও আমরা আমাদের নেতার নির্দেশনার মতো আমরা রাজপথে সক্রিয় ভূমিকা আমি পালন করি। এক পর্যায়ে ছাত্র আন্দোলন যখন শুরু হয়, এই যে বৈষম্য বিরোধী যেটা বলছে, এই ছাত্র আন্দোলনের সাথে আমাদের নেতার নির্দেশে আমরা ছাত্র যুবক যারা আছে, আমরা বিএনপির সর্বস্তরের নেতা কর্মী সবাই রাজপথে ছিলাম এবং সক্রিয় ভূমিকা পালন করেছি। এটা করতে গিয়ে আমার এলাকা বাগমারার 5 তারিখে আমার নেতাকর্মী, আমার যুবদলের সেক্রেটারি সহ নেতৃবৃন্দ অনেকেই গুলিবিদ্ধ, যারা এখনও তারা খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে, তাদের পায়ে এখনও বুলেট আছে, বের করতে পারে নাই। সুতরাং আমরা নির্যাতনের বর্ণনা আসলে দিয়ে শেষ করতে পারবো না। রাজনৈতিক একটি সহাবস্থান ছিল না সেক্ষেত্রে দীর্ঘ 15-16 বছরে। এখন আপনারা যদি সামনে নির্বাচিত হন ইলেকশনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, দুটি প্রশ্ন এসে যায়, একদম সরাসরি প্রশ্ন দুটি করতে চাই। জনগণ কেন আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে? কারণ জনগণ কিন্তু এতদিন আপনারা বলছেন নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি, দেখেছি, এবং বাস্তব অর্থে আজকেও আপনি সেই বিষয়টি কিন্তু তুলে ধরলেন। সেটার মাধ্যমে কিন্তু আমি বাস্তবিকভাবে সেই অভিজ্ঞতার মুখোমুখি হলাম। তো সেই জায়গা থেকে জনগণ কেন আপনাদেরকে ভোট দিবে? এবং আরেকটি বিষয় হচ্ছে যে দেশের মানুষ উন্নয়ন চায়, দেশের মানুষ, সেক্ষেত্রে আপনার যে অঞ্চল সেটি নিয়ে আপনার উন্নয়ন পরিকল্পনা, দুটি প্রশ্ন একসঙ্গে করতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে জনগণ কেন আমাদেরকে ভোট দেবে। জনগণ বিগত দিনে আমাদের শাসনও দেখেছে, শাসন বলবো না, আমাদের দল যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতা ছিলেন তখন দেখেছে, তার আগে যিনি ক্ষমতা ছিলেন দেশ দুর্ভিক্ষে ছিল, কী অবস্থায় ছিল সেটাও মানুষ কিন্তু দেখেছে। আমাদের স্বৈরাচার এরশাদের শাসন দেখেছে, আমার নেত্রী আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলও দেখেছেন। তো আমাদের সময়তে নিত্যপণ্যের দাম সহনশীল ছিল, শান্তি ছিল দেশে, মানুষ শান্তিতে ঘুমাতে পারত। ঘুমাতে গেলে চিন্তা হয়নি যে আমার সন্তান গুম হবে, আমার সন্তানকে পুলিশ তুলে নিয়ে যে মেরে ফেলবে, ক্রসফায়ার দেবে, এরকম কিন্তু আমাদের সেই সময় মনে হয়নি। কিন্তু আমরা গত 15 বছরে সেটা কিন্তু বাড়িতে কেউ ঘুমাতেও পারি নাই, ঠিকমতো আমরা খেতে পারি নাই, কেউ কবরে থাকতে হয়েছে, কেউ খেতে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা থেকে কিন্তু আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। সুতরাং মানুষ চাইবে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে যেন তাদের কাঙ্ক্ষিত আশা, যেটা মানুষ চায় কি, যে শান্তি, তারা যেন বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারে, তারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যেন বেকার সমস্যাটা না থাকে, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যেন মূল্য কম আসে, তারা যেন শান্তিতে খেয়ে পড়ে থাকতে পারে। এটাই তো মানুষের চাওয়া। চমৎকার একটি কথা আপনার কথা থেকে আসলো। রাজশাহী কর্মসংস্থানের দিক থেকে অন্যান্য জেলার তুলনায় একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিনা? আমাদের এই অঞ্চলটা তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না, কারণ আমাদের নদীপথে আমাদের যে পদ্মা নদী, আপনি জানেন যে পদ্মা নদীর শুষ্ক মৌসুমে মাঝখানে ট্রাক চলে। তো এটা যদি ড্রেজিং করে যদি নদী বন্দরটা সরাসরি চট্টগ্রামের সাথে আমাদের যদি চালু করা সম্ভব হয়, তাহলে এখানে ইন্ডাস্ট্রি স্থাপন সম্ভব হতো এবং এখানে বেকারত্বটা দূর হতো। কিন্তু আমাদের যেহেতু এটা শিক্ষানগরী, এখানে শিক্ষা বেশ কিছু মানে যা কর্মসংস্থান ছাড়া এখানে তেমন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই রাজশাহীতে। আপনি খেলাধুলার সঙ্গেও সম্পৃক্ত এবং খেলাধুলা একটি উত্তরাঞ্চল বা অন্যান্য অঞ্চলে সব জায়গায় আসলে মাদক একটি কিন্তু বড় সমস্যা। শিক্ষার্থীদের, যেহেতু রাজশাহী একটি শিক্ষানগরী, সেক্ষেত্রে ছাত্রদের মাদকের প্রতি ঝুঁকে যাওয়ার একটি শঙ্কা থেকে যায়। সেই জায়গা থেকে মাদক নির্মূলে আসলে খেলাধুলার বিষয়টিকে অনেক সময় প্রাধান্য দিতে আমরা দেখেছি। সেক্ষেত্রে রাজশাহীতে বিমানবন্দর আছে, সুন্দর স্টেডিয়াম আছে, সেক্ষেত্রে বাংলাদেশের এই অঞ্চলটিতে আসলে এখনো পর্যন্ত আমি কোনো টেস্ট ম্যাচ হতে দেখিনি। এই ধরনের আমার কাছে যেটা মনে হয় যে বিগত দিনে বলতো যে রাজশাহীতে ভালো হোটেল নেই, যেন বাইরের প্লেয়াররা এসে যেন থাকার মতো পরিবেশ নেই, কিন্তু এটা গত কয়েক বছর ধরে সে ভালো মানের রাজশাহীতে অনেকগুলো হোটেল, আবাসিক হোটেল আছে এবং স্টেডিয়ামটা অনেক সুন্দর, এয়ারপোর্ট আছে, যেটা আন্তর্জাতিক এয়ারপোর্টেরও কার্যক্রম চলমান। এখন এটা শুধুমাত্র সদিচ্ছা যদি থাকে, সরকারের যদি বা বিসিবির যদি সদিচ্ছা থাকে, তাহলে রাজশাহীতে খেলা, টেস্ট খেলা বা ওয়ানডে খেলার মতো পরিবেশ, এবং রাজশাহীর মানুষ কিন্তু খেলাধুলা পছন্দ করে,
এবং এখানে আমি বলবো যে অনেক ভালোভাবে একটা খেলার আয়োজন করা, শান্তিপূর্ণভাবে একটা আয়োজন করা সম্ভব। এবং যদি এই ধরনের জাতীয় পর্যায়ের খেলা এবং বিভিন্ন অঞ্চলে যদি খেলাধুলা, শুধু ক্রিকেট না, সব ধরনের খেলাধুলা যদি নিয়ে তরুণ প্রজন্মদের যদি আমরা ব্যস্ত রাখতে পারতাম, তাহলে মাদক মুক্ত করা সম্ভব। আমি তার আলোকেই আমার এলাকা যেটা রাজশাহীর বাগমারা, সে রাজশাহীর 4 বাগমারায় কিন্তু আমি অলরেডি বিভিন্ন এলাকায় এই খেলাধুলার আয়োজন করতেছি। খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের ছাত্রদল, যুবদলের ছেলেদেরকে, স্বেচ্ছাসেবক দলের ছেলেদেরকে ব্যস্ত রাখছি। তারা এসব কর্মকাণ্ড থেকে যেন কোনো ধরনের মাদক বা অন্যায় বা কোনো কিছু থেকে যেন জড়িয়ে না পড়ে, ভুল কোনো কাজের সঙ্গে যারা জড়িয়ে না পড়ে। এছাড়া সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, এখন যুব দলের সঙ্গে জড়িত। সমাজে সবার জায়গা থেকে একটা দায়বদ্ধতা থাকে। আপনার দায়বদ্ধতার জায়গা থেকে আপনি সমাজকে এখন পর্যন্ত কি দিতে পেরেছেন, বা আরও আপনার কতটুকু দেবার ইচ্ছা আছে, সামনের পরিকল্পনাগুলোও যদি যুক্ত করেন? জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, জেলা যুব দলের বর্তমানে সদস্য সচিব। তো আমি এটা আমার নিজের এলাকা দিয়ে শুরু করেছিলাম। 2012 সালের শেষের দিকে আমি বাগমারা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করি। আমার উদ্দেশ্য ছিল যে আমি বাগমারার প্রতিটি গ্রামে আমি বৃক্ষরোপণ এবং আপনার বয়স্ক বিধবা যারা অসহায় দুস্থ মহিলাদেরকে ছাগল বিতরণ এবং ফ্রি চিকিৎসা সেবা, চক্ষু ক্যাম্প ফ্রি, এগুলো এর মাধ্যমে আমি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। তার ধারাবাহিকতায় আমি মানব সেবায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা পদক পাই 2015 সালে। কিন্তু আমি 12 থেকে 14 পর্যন্ত করতেই তৎকালীন যে এমপি ছিলেন তার রোষানলে পড়ে যে এই ছেলেটা কী করছে। আমি যখন ফ্রি চিকিৎসা দিতে যাচ্ছি তখন 2000 মানুষ এসে ফ্রি চিকিৎসা নিচ্ছে, ফ্রি মেডিসিন দিচ্ছি। তো এইটা বন্ধ করার জন্য উনি এমনভাবে প্রশাসনিকভাবে চাপ দিলেন যে আমি আর এর কার্যক্রম কিন্তু ঠিকমতো চালাতে পারি নাই। তো পরবর্তীতে আমি নিরাপদ সড়ক চায়ের নিয়েও আমি বাগমারায় সামাজিকভাবে কাজ করার চেষ্টা করছি, সেখানেও বাধাগ্রস্ত হয়েছি। তো আমি মানুষের কাছে আমরা আসলে দেওয়ার মতো তেমন কিছু ছিল না, কোনো কাজই আসলে সফলভাবে করতে পারেননি, মানে চেষ্টা করেছি। প্রতিবন্ধকতা, যেমন আমার ডায়াগনস্টিক সেন্টার ছিল বলেছি, তো সেখানে বাগমারা সহ রাজশাহীর বিভিন্ন উপজেলার অসহায় দরিদ্র মানুষ আসতেন, তাদেরকে আমি চিকিৎসার সহায়তা করতাম, তাদেরকে হসপিটালে ভর্তি বা যে কোনো ধরনের এইভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি সামনে কিভাবে থাকতে চান? সামনে যেহেতু এখন স্বৈরাচার সরকার নাই, প্রশাসনিক প্রতিদ্বন্দ্বিতা মানে যে প্রতিবন্ধকতা সেটা নাই, যার কারণে আমি যদি সুযোগ পাই, বর্তমানে আমি অলরেডি চলমান, আমার 5 তারিখের পরে আমি আমার এলাকার প্রতিটি গ্রামে মাঠে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করতেছি। পাশাপাশি ইসলামী যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে তাফসির বা মাহফিলগুলো হচ্ছে, সেখানেও গিয়েও আমি দিক নির্দেশমূলক কথা বলতেছি। আমার নেতা দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌঁছানোর চেষ্টা করছি, যেন আইন শৃঙ্খলা সঠিক রাখার জন্য সবাই কাজ করি। বিএনপি আগামী দিনে কি করতে চাচ্ছে, বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি। খুব চমৎকার একটি বিষয় আসলো আপনার আলোচনা থেকে, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে মানে বিষয়টি, আমরা এর আগে দেখেছি আপনার রাজশাহী 4 আসনের এই বাগমারা এই এলাকাটিতে একসময় সর্বহারাদের এক ধরনের একটা অত্যাচার বা নিপীড়নের খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতাম বা পেতাম বা জানতে পারতাম। বাংলা ভাইয়ের মতো আলোচিত ঘটনা সেখানকার। এখনকার যে প্রেক্ষাপট, সেখানে সার্বিক চিত্রটা কেমন, এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ মানুষের যে এখন যে মন মানসিকতা কেমন মনে করছেন আপনি? আসলে সার্বিক পরিস্থিতিটা এখন কেমন? এখন রাজশাহীর বাগমারা একেবারে শান্ত, বাগমারার মানুষও অনেক শান্তিপ্রিয়। বাগমারায় এখন সর্বহারা বা জেএমবি কিছু নেই, কোনো কিছুই নেই। বাগমারা এখন অনেক প্রশাসনিকভাবে প্রশাসনের অনেক ভালোভাবে চলছে, আইন শৃঙ্খলার কোনো অবনতি নেই। আমি বলবো যে বাগমারায় ভালো পরিবেশ আছে। বিগত 15 বছরে এই অঞ্চলটির কোনো পরিবর্তন কি আপনার নজরে এসেছে? 15 বছরে নজর আইন শৃঙ্খলার নজর যদি বলেন, আওয়ামী লীগ, আপনি যেটা বলছেন যে কিছু সর্বহারা বা বাংলা ভাইয়ের যেগুলো, এগুলোকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে। তারা জাস্ট ওয়াশিং মেশিনের মতো ওয়াশ করে তারা নিজের দলে ভিড়িয়ে নিছে। এগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ দেখেছে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে আপনার এলাকার উন্নয়নে কোন জায়গাগুলিতে আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত? এই অঞ্চলটা অ্যাকচুয়ালি কৃষিভিত্তিক এলাকা। এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের যে কোনো উপজেলার চাইতে বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি। এখানে 16টা ইউনিয়ন এবং 2টি পৌরসভা নিয়ে এটা একটা নির্বাচনী আসন। তো এখানে বেকার সমস্যাটা অনেক বেশি, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান। ভোটার কত সংখ্যা এখানে? এখানে 3,15,000-এর বেশি। আচ্ছা।
তো বেশ বড় বড় আসন। জি, অনেক বড় একটা এলাকা। তো এখানে বেকার সমস্যাটা দূর করার জন্য, যেহেতু কৃষি ভিত্তিক এলাকা, তো আমি চাই যে এখানে কৃষিভিত্তিক শিল্প স্থাপন করা এবং বাস্তবমুখী কারিগরি যে শিক্ষা, সেই শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আমার দেশে যেমন আমরা বিভিন্ন সেক্টরে ভূমিকা রাখতে পারি, পাশাপাশি এই দক্ষ জনশক্তি আমরা যেন বাহিরে পাঠিয়ে রেমিটেন্স আনতে পারি। এর মাধ্যমে দেশের জাতীয় অর্থনীতিতে যেমন আমরা ভূমিকা রাখতে পারি, পাশাপাশি কৃষিভিত্তিক যে শিল্পগুলো আছে, যেহেতু আমাদের কৃষিভিত্তিক এলাকা, এখানে যেমন আমাদের মূল ধান, পান এবং মাছ, সবজি এই ধরনের চাষগুলো বেশি হয় আমাদের অঞ্চলে। তো এইটার যদি আমরা কৃষিভিত্তিক শিল্প, পান বেশ বিখ্যাত, হ্যাঁ আমাদের অঞ্চলে, এই অঞ্চলগুলো বিখ্যাত। তো আমরা যদি কৃষিভিত্তিক শিল্প কারখানা যদি এখানে করতে পারি, তাহলে আমাদের যারা চাষি আছে, তারা কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পেত। এখন কিন্তু একটা পণ্য আমরা রাখতে পারছি না, আজকে এখনই মানে ক্ষেত থেকে নিয়ে আমরা পাঠিয়ে দিতে হচ্ছে ঢাকায় বা অন্য জায়গায়, তখন এটা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। কিন্তু কৃষিভিত্তিক শিল্প থাকলে যেমন বেকার সমস্যা দূর হতো, জাতীয় অর্থনীতিতে একটা ভালো ভূমিকা আমরা রাখতে পারতাম। পণ্য পরিবহনে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা অনেক বড় একটা ভূমিকা বহন করে। সেক্ষেত্রে আপনি কোথাও কোনো মানে প্রতিবন্ধকতা খুঁজে পান কিনা? কৃষি পণ্য হোক বা অন্যান্য পণ্য হোক, এগুলো পরিবহনটাও কিন্তু মানে সঠিক সময়ে গ্রাহকের কাছে পৌঁছানোটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। বা শিক্ষার উন্নয়ন বলেন বা অন্যান্য ক্ষেত্রে, বা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াতের ক্ষেত্রে আপনি কোনো প্রতিবন্ধকতা রাখেন কিনা? এখনো অনেক আমার এলাকায় অনেক রাস্তায় কাঁচা আছে সেগুলো, এবং কিছু দীর্ঘদিন আগের রাস্তা আছে যেগুলো মেরামত সহ নতুন রাস্তা তৈরি, এগুলো যদি না করা হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক না হয়, তাহলে তো কৃষি পণ্যগুলো আমি সঠিক সময়ে পাঠাতে পারবো না। এমনকি আপনার গাড়ি ভাড়া বেশি লাগলে পণ্যের দাম বেড়ে যায়, এটা তো একটা বড় প্রতিবন্ধকতা। এটা ইনশাল্লাহ যদি আমার নেতা দেশনায়ক তারেক রহমান এদেশের গণমানুষ নির্বাচনে যদি দায়িত্বে আসেন, দেশের দায়িত্ব নিতে পারেন, তাহলে আমার বিশ্বাস বাগমারা সহ সারা দেশের এই ব্যাপক উন্নয়ন সাধন হবে। এবং কৃষি পণ্য সংরক্ষণের যে বিষয়টা আসলে, সেক্ষেত্রে কিন্তু বিদ্যুতের একটি বড় একটি চাহিদার বিষয় থেকে যায়। সেক্ষেত্রে আপনি কি মনে করেছেন, এখন দেখেছেন কিনা যে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ বাগমারার যেই রাজশাহী 4 আসনটি, এটি কি বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ নাকি ঘাটতি রয়েছে? না, বিদ্যুতের ঘাটতি আছে, এটা আপনারা জানেন যে তৎকালীন মানে বিগত সরকার যেভাবে এই বিদ্যুৎ সেক্টরে দুর্নীতি, লুটপাট করেছে, টাকা পাচার করেছে, বেশি দামে বিদ্যুৎ কিনে নিয়ে আসছে, নিজেদের বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টগুলোকে বসিয়ে রেখে তাদেরকে ভর্তুকি দিয়ে, তো এইটা যদি মানে চালু করা যায়, তাহলে, আর আমরা যদি বিদেশের বাইরে থেকে যে বিদ্যুৎটা নিচ্ছে সেটা যদি বন্ধ করা যায়, তাহলে আমার বিশ্বাস যে আমাদের দেশে যেই পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, এবং বাগমারা সহ সারা দেশেই বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। যেহেতু রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রটা চালু হচ্ছে, এটা হলে আরও ঘাটতিটা। সেক্ষেত্রে চলমান যে সকল প্রকল্প বা প্রজেক্ট রয়েছে, সেগুলো কি আগামীতে চলমান থাকবে নাকি বন্ধ হয়ে যাবে, না আর সেগুলো আলোর মুখ দেখবে আদৌ? এগুলো তো জাতির সম্পদ, এটা আমাদের জাতীয় সম্পদ, এগুলো তো বন্ধ করা আসলে এটা আমি মনে করি যে এটা কোনো কাজ না, এবং বন্ধ হবেও না আমি বিশ্বাস করি। কারণ দেখেন যে হয়তো প্রথম সরকার পতনের পরে অল্প কিছুদিন হয়তো বন্ধ ছিল, বাট এখন কিন্তু সব প্রকল্পগুলোর কাজ চলমান। সুতরাং এটা জাতির সবার প্রয়োজন, এটা বন্ধ থাকার কোনো প্রশ্নই আসে না। আরেকটি বিষয় একটু গুরুত্ব আরোপ করতে চাই, রাজশাহীতে পর্যটনের তেমন খুব একটা বিকাশ দেখা যায় না। সেক্ষেত্রে আপনি কি মনে করেন, এক্ষেত্রে সম্ভাবনা আছে কিনা? রাজশাহী কিন্তু এটা পর্যটন নগরী হিসাবেও কিন্তু এটা গড়ে তোলা সম্ভব, কারণ আমাদের শহরের পাশ দিয়ে যে পদ্মা নদী যে বয়ে গেছে, সেই পদ্মা নদীতে আমাদের তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনু সাহেবের এবং আমার নেত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, ওনাদের উদ্যোগে পদ্মার পাড় এবং রাজশাহীর মানে সবগুলো কিন্তু ব্যাপক আপনার কাজ শুরু করেছিল, কিন্তু শেষ করে আসতে পারছিলেন না। তো এটাকে যদি আরও ব্যাপকভাবে এটা নিয়ে যদি কাজ করা যায়, তাহলে রাজশাহীতে মানুষ দেখার জন্য আসবে। এখনও রাজশাহী শহর আমি বলবো যে বাংলাদেশ না, ওয়ার্ল্ডের অনেক কান্ট্রির চাইতে অনেক সিটির চাইতে অনেক উন্নত এবং সুন্দর, এবং এখনও মানুষ অনেক জায়গা থেকে দেখতে আসে। তবে পদ্মাটাকে যদি আরেকটু সুন্দরভাবে সাজানো যায়, তাহলে এখানে পর্যটন কেন্দ্রের অনেক বিকাশ সম্ভব। রাজশাহীকে বলা হয় যে গ্রিন সিটি, পিসের সিটি, এবং এখানকার মানুষ বেশ শান্তিপ্রিয়, সিল্ক সিটিও বলা হয়। রেশম নিয়ে তেমন বিষয়টি মনে হয় একটু থেমে গেল কিনা কোথাও?
রেশমের সম্প্রসারণটা করা দরকার কিনা, বিসিকের সম্প্রসারণটা সামনে করা দরকার। এই সাইডটা যে ইন্ডাস্ট্রিয়াল সাইডটা আমাদের দুর্বল, রেশমটাই আমাদের ছিল, সেখানেও আমাদের নিজস্ব কারখানায় রেশম চাষ কি আপনার এই সুতাগুলো তৈরি না করে, আমরা আমাদের রেশম চাষ না করে আমরা বিদেশ থেকে পরনির্ভরশীল হয়ে আমদানি নির্ভর হয়ে আমরা যখন এই সেক্টরের এই কাপড়গুলো তৈরি করছি, তখনই কিন্তু এই সেক্টরটা পুরোটা ধ্বংসের মুখে গেছে। এটা পরিকল্পিতভাবে আমি বলবো প্রতিবেশী দেশ বা এরা এটা ধ্বংস করেছে। এবং রাজশাহী কিন্তু বেশ ঐতিহ্য সম্পন্ন এবং নদী কেন্দ্রিক, কিন্তু এখানে একটা রাজধানীর একটা তৈরি হচ্ছে। রাজধানী থেকে, তৎকালীন রাজধানী থেকে এই রাজশাহী শহরটা কিন্তু 8 কিলোমিটার দূরে। সেই জায়গা থেকে এই নদী বন্দরটাকে, যেটা সিরাজগঞ্জে হচ্ছে বা অন্যান্য জায়গায় হচ্ছে, এখন সিরাজগঞ্জ রেল সেতুও চালু হবে হয়তো বা সামনে, সেক্ষেত্রে এই নদীপথটাকে যদি সংযুক্ত করা যায়, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে কিনা, কি মনে হয় আপনার? অ্যাবসলিউটলি রাইট। কারণ রাজশাহীর মানে ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট, অর্থনৈতিকভাবে আরও মানে এগিয়ে নেওয়ার জন্যই নদীপথটাকে ড্রেজিংয়ের মাধ্যমে এটাকে নদীবন্দর, পূর্ণাঙ্গ নদীবন্দর যদি করা যায়, তাহলে এটার মাধ্যমে প্রতিবেশী দেশের সাথে যেমন বাণিজ্যিকভাবে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব, এবং চিটাগাং পোর্টের মাধ্যম দিয়ে আপনার বিদেশি জাহাজগুলো নিয়ে এসে এখানে কম মূল্যে আপনার এখানে ইন্ডাস্ট্রিগুলো করে প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আজকে যত কথায় সময় দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি রাজশাহী অঞ্চলটির স্থানীয় পর্যায়ে যে রাজনীতি এবং এলাকার মানুষের উন্নয়নে যে সকল কাজগুলি করা দরকার, সেই বিষয়গুলিকে আলোচনায় তুলে আনতে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আমি আমার এলাকা রাজশাহী 4 বাগমারাবাসীর পক্ষ থেকে তথা রাজশাহীবাসীর পক্ষ থেকে চ্যানেল 24 এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জি দর্শক, আপনারা দেখছিলেন যত কথা অনুষ্ঠান। আজকে আমরা রাজশাহী অঞ্চলটির স্থানীয় পর্যায়ে যে রাজনীতি, এর সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং আসলে বিগত শাসন আমলগুলিতে কোন জায়গাটিতে তারা সমস্যা মনে করেছেন, কোন জায়গাতে আগামীতে কাজ করবে, যেটা হয়তো বা জনমানুষের কল্যাণে আসবে, জনগণের কল্যাণে আসবে, সেই বিষয়গুলি আজকে আলোচনায় তুলে আনবার চেষ্টা করেছি। সঙ্গে থাকা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সঙ্গে।